হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ হ্যালো, স্যার। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, আমি বেশ ঠিক আছে। আমি কালকে দেখো তোমাদের ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন 3 ডাইমেনশনে কি হয়, আমি জাস্ট ইকুয়েশনে দেখো শেষ পর্যন্ত ডিরাইভ করেছিলাম। আমি এবার ওই ইকুয়েশন থেকে আরো কত কি করা যায় সেগুলো আজ একটু বলবো। হ্যাঁ, বেশ দেখো, আমি দেখো হেডিং দেখো দিয়েছি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মানে আমরা যে লাস্ট আগের দিন দেখো গ্রাফটা ড্র করেছিলাম সেখান থেকে আসছি। দেখো আমরা ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন 3 ডাইমেনশনে কি ছিল, যে ইন 3 ডাইমেনশনে ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন ইজ স্পিড ডিস্ট্রিবিউশন ইকুয়েশন। আমরা কি পেয়েছি ইকুয়েশন, দেখো এটা পেয়েছি কি, যে ডি ইন সি সমান 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি, এখানে একটা সি স্কোয়ার ডিসি। দেখো এটা দেখো পেয়েছিলাম। এখানে প্রত্যেকটা টার্মের মানে কি দেখো সেটাও আমি আগের দিন বলেছি। এবার এখান থেকে কত কি করা যায় সেটা দেখি। আমরা এইটাকেও দেখো প্লট করতে পারি কি, যে আমরা ডিএনসির সঙ্গে সি প্লট করতে পারি, বা আমি যেটা প্লট করেছিলাম আগের দিন, যে এইদিকে দেখো আমি সরাসরি একবারে 1/n ডিএনসি বাই ডিসি প্লট করেছিলাম। এটা করলে দেখো আমরা 4 পাই এম বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই 2 কেটি ইন্টু সি স্কোয়ার পাওয়া যায়। তাহলে এই সমীকরণ অনুযায়ী আমি যদি এই টোটালটার সাথে সি প্লট করছি, ঠিক আছে, তাহলে এইটা প্লট করলে দেখো আমরা এরকম প্লট পেয়েছিলাম আগের দিন। কি প্লট, যদি আমি প্লট করি, আমি দেখো এই কোটাটা মানে 1/n ডিএনসি বাই ডিসি এর সাথে আমি সি প্লট করছি। বলেছিলাম কি, যে জিরো ভেলোসিটি সম্পন্ন মলিকুলের সংখ্যাও শূন্য, আবার ইনফিনিটি ভেলোসিটি সম্পন্ন মলিকুলের সংখ্যাও শূন্য। তাই প্লটটা শূন্য থেকে শুরু হয়, এরকম বাড়তে বাড়তে যায়, একটা ম্যাক্সিমাম হয়, আবার দেখো ডিক্রিজ করে এটা অসীমে গিয়ে জিরো হয়। যেহেতু অসীম আমি দেখাতে পারি না, তাই আমি কখনো জিরোয় টাচ করব না। তাহলে এটা দেখো প্লট ছিল। আমি এই প্লটটাকে ধরো মার্ক করছি, এটাকে বললাম ও এ, এটাকে বি। তাহলে এই যে গ্রাফটা আমি পেলাম, এই গ্রাফটার মানে কি, দাঁড়াও কি এলো দেখি। আমরা এই যে প্লটটা পেয়েছি, এবার এখান থেকে কত কি বলা যায় সেগুলো একটু নোট করবো। হ্যাঁ, আমি দেখো এটাকে আমি একটু মার্ক করে দিচ্ছি যাতে করে বোঝার সুবিধা হয়। আমি এই যে দেখো গ্রাফিক্যাল এরিয়া একটা পেয়েছি, গ্রাফিক্যাল এরিয়াটা কি নির্দেশ করে সেটা বলবো। এই যে টোটাল এরিয়াটা আমি মার্ক করছি, এটা কি নির্দেশ করছে, দাঁড়াও কি এলো। এখানে দেখো যে গ্রাফিক্যাল এরিয়াটা পেলাম, আমি ধরো এটাকে দেখো, আমি এই যে 1 নম্বর পয়েন্ট, যে এরিয়া, এই যে টোটাল এরিয়াটা, এরিয়া এরিয়া অফ, ধরো এই যে ও এ বি ও, এইটা কি নির্দেশ করে, এই টোটাল এরিয়াটা কি নির্দেশ করছে। দেখো এই টোটাল এরিয়াটা কি, ভেলোসিটি শূন্য থেকে দেখো অসীম পর্যন্ত, এই শূন্য থেকে অসীম পর্যন্ত গতিবেগের মধ্যে যেহেতু সকল মলিকুল গুলো থাকে, তাই এই এরিয়াটা নির্দেশ করে সিস্টেমে উপস্থিত মোট মলিকুল সংখ্যা। বুঝতে পারছো? তাহলে এইটা আমি বলবো এন, ছোট হাতে যেটা এন দিয়ে প্রকাশ করেছিলাম সেটাই অ্যাকচুয়ালি হচ্ছে এই। এরকম বলতে পারি
the area of OABO, এটা indicate total number of molecule, total number of molecule present in the container বা in the system. কন্টেনারও বলতে পারো বা সিস্টেমও বলতে পারো, যেটা কি কিনা দেখো আমরা এন দিয়ে প্রকাশ করেছি। তার কারণ কি, কিন্তু সকল মলিকুলের ভেলোসিটি এই 0 থেকে ইনফিনিটির মধ্যে হয়। সিন্স all molecules have velocity between 0 to infinity। তাই দেখো এই টোটাল এরিয়াটা ইন্ডিকেট হচ্ছে সিস্টেমে উপস্থিত মোট মলিকুল সংখ্যা কত, এনটা। ওকে, এটা বললাম। নেক্সট আসছি আরেকটা 2 নম্বর পয়েন্ট। এখানে আমি একটা পিকচার দেখো আঁকি। আমি তোমাকে বললাম যে এই যে এখানে দেখো একটা মার্ক করলাম এইরকম লাইন দিয়ে। এই হাইটটাকে আমি ধরো এখানে এন, এটাকে এন বলছি। এই যে এম এন এর যে হাইটটা বা লেন্থ, এম এন এর লেন্থটাকে ইন্ডিকেট করে যে লেন্থ অফ এম এন ইন্ডিকেট। দেখো এইটার মানে কি, যে এইটার মানে দেখো হচ্ছে এর করসপন্ডিং দেখো এই হাইটটা, মানে আমি এটা বলতে পারি এই যে এই হাইটটা কত, তার মানে যে কত ফ্র্যাকশন অফ মলিকুল যার গতিবেগ দেখো, আমি এই গতিবেগটাকে ধরো আমি c1 বললাম। c1 গতিবেগ সম্পন্ন কত ফ্র্যাকশন অফ মলিকুল আছে তার মান এটা। লেন্থ mn এটা ইন্ডিকেট করছে, লেন্থ অফ mn করো, লেন্থ অফ mn এটা ইন্ডিকেট করছে কি, যে ফ্র্যাকশন অফ মলিকুল কত ভগ্নাংশ, ফ্র্যাকশন অফ মলিকুলস, ঠিক আছে, যাদের ভেলোসিটি কত গো, ওই দেখো c1, মানে c1 সম্পন্ন গতিবেগ সম্পন্ন কত ভগ্নাংশ মলিকুল আছে সেটাকে আমরা mn এর হাইট দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, একই রকম 3 নম্বর পয়েন্ট, আমরা এই যে এইখানে যে এরিয়াটা, মানে কোন এরিয়াটা, এই যে এরিয়া অফ এই যে ও এম এন ও, আবার দেখো ও এম এন ও, এইটা কি ইন্ডিকেট করছে কেউ বলতে পারবে? যে এই দিকে ছোট্ট পোর্শনটা ও এম এন ও, এইটা কি নির্দেশ করে? এই এরিয়াটা নির্দেশ করছে 0 থেকে c1 গতিবেগ পর্যন্ত কত মলিকুল আছে, তাই না? তাহলে এটা হচ্ছে কি নাম্বার অফ molecules having velocity দেখো আমরা in the range কত, in the range আমরা 0 to c1 পর্যন্ত। একই রকম ডান দিকে যে এরিয়াটা পড়ে রইল, মানে 4 নম্বর, আমি যদি এই এরিয়াটা বলি, ডান দিকে দেখো যে এরিয়াটার কথা বলা হচ্ছে, যে আমি এই কথাই লিখছি, দাঁড়াও কে এলো দেখি, দাঁড়াও, আমি ডান দিকে দেখো যে এরিয়াটা, মানে এই যে এরিয়া অফ এই এন এম এ বি আবার এন, এইটা কি নির্দেশ করে কেউ বলতে পারবে? এটা কি নির্দেশ করছে, কি বলো?
কেউ বলো কি হবে? ছবিটা দেখে বলো ভালো করে। যে এন এম এ বি ও বা এ বি এন, ডান দিকের এই দিকের এরিয়াটা কি ইন্ডেক্স করছে? দেখো এখানে ভেলোসিটি রেঞ্জ কত, c1 থেকে ইনফিনিটি, মানে কত সংখ্যক মলিকুল আছে c1 গতিবেগ থেকে ইনফিনিটি গতিবেগ, তাহলে এটাই নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ মলিকুলস having velocity in the range কত, c1 to infinity। সবার ওকে? ঠিক আছে, এই সব ঠিক আছে? হ্যাঁ স্যার। আমি দেখো এই mn এর পাশে আর একটা আমি লাইন ড্র করলাম, ধরো খুব ক্লোজ আর একটা লাইন দেখালাম, দেখিয়ে আমি এইটার গতিবেগ বলছি কত, যে এর গতিবেগ বললাম c1 প্লাস bc। তাহলে মাঝখানে এই পোর্শনটা কি নির্দেশ করছে কেউ বলতে পারবে? এই এরিয়াটা আমি ধরো এটাকে মার্ক করছি, এইটাকে বললাম এ প্রাইম, এটাকে বললাম এন প্রাইম। মাঝের এই পোর্শনটা কি নির্দেশ করে কেউ বলতে পারবে? বলো। আমি 5 নম্বর এটা বলতে চাইছি যে এরিয়া অফ, এই দেখো এম এন এন প্রাইম আবার এম, এইটা কি নির্দেশ করছে, ইন্ডিকেটস, বলো কেউ বলতে পারবে? কেউ বলো। কেউ C1 থেকে C1 প্লাস DC এর মধ্যে কতগুলো মলিকিউল আছে? একদমই ঠিক। তার মানে কি ডিসি বিস্তার রেঞ্জের মধ্যে কতগুলো মলিকুল আছে, তাই না? তাহলে এখানে এটাকে বলতে পারি নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি ইন দ্য রেঞ্জ। কি হবে, নাম্বার অফ মলিকুল, নাম্বার অফ মলিকুলস হ্যাভিং ভেলোসিটি, এই যে হ্যাভিং ভেলোসিটি in the range কত, এই c1 থেকে c1 প্লাস bc এর মধ্যে, তাই না? তাহলে এই দেখো এত এত কিছু আমরা বলতে পারছি। নেক্সট আর একটা কথা, এই প্লটে দেখো একটা পিক পয়েন্ট দেখো আছে, দেখতে পেয়েছো? এইটা দেখো পিক পয়েন্ট, এই যে পিক, আমি পিকটাকে এখানে মার্ক করি, যে এ থেকে এটাকে বললাম, ধরো এ থেকে এটাকে আমি ধরো এই জি মার্ক করলাম, এ জি। যে প্লটে একটা দেখো ম্যাক্সিমাম পয়েন্ট বা পিক আছে, তাই না? ওই এই পিকের করেসপন্ডিং আমি গতিবেগটাকে সি এম বললাম, এম ফর ম্যাক্সিমাম, বা এর আরেকটা মানে আছে, আমি আসছি বলছি। তাহলে এই যে পিকের করেসপন্ডিং যেটা হাইটটা সেটা ইন্ডিকেট করছে এজি, এজিটা। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমি এটা বলতে পারি যে প্লট, the plot has a maximum point কোথায়, at a, তাই না? এই যে এই পয়েন্টে যে লেন্থটা, at that point length of কত, এই যে দেখো যে হাইটটা এ থেকে জি, লেন্থ অফ এ জি, এটা কি নির্দেশ করে? এটা দেখো নির্দেশ করছে
যে কত ফ্র্যাকশন অফ মলিকুল ওই সিএম গতিবেগ নিয়ে আছে। ফ্র্যাকশন কথাটা এই কারণে ইউজ করছি কারণ বিভিন্ন গতিবেগ নিয়ে তো মলিকুল আছে, তাহলে ওই নির্দিষ্ট গতিবেগ নিয়ে কতগুলো মলিকুল আছে এই মুহূর্তে সেটাকে আমরা ওই লেন্থ দিয়ে বোঝাতে পারি। তাহলে লেন্থ অফ এজ ইন্ডিকেট ফ্র্যাকশন অফ মলিকুল, ফ্র্যাকশন অফ মলিকুল, molecule having velocity, আমরা cm, তাই তো? দেখো তাহলে আমরা প্লট থেকে এটা বলতে পারি যে যে দেখো এই হাইটটা দেখো সব থেকে বেশি এই মুহূর্তে এজির হাইটটা, তাহলে এজির লেন্থটা যেহেতু সব থেকে বেশি, তাহলে আমি এইরকম করে বলতে পারি কি যে এই মুহূর্তে এই সিএম গতিবেগ সম্পন্ন মলিকুলের সংখ্যা দেখো সব থেকে বেশি, তাই দেখো এর হাইটটা সব থেকে বেশি হয়। তার মানে কি এখান থেকে আমি এটা বলতে পারি যে from picture we say that আমরা এটা বলা যায় যে from picture we can say, আমরা কি বলতে পারি, we can say the largest fraction of molecule has বেশি সংখ্যা, কারণ এটা পিক হাইটটা দেখো সবথেকে বেশি, we can say largest LARGE largest fraction of molecule having a velocity দেখো cm, আমি এটাকে ভেলোসিটি লিখেছি বুঝলে, কিনে ঘাম পড়ছে যে সুপ কেটে বেরিয়ে যাচ্ছে, having velocity cm, তাহলে লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকুলের ভেলোসিটি দেখো cm, এই তো যে ভেলোসিটি নিয়ে লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকুল এই মুহূর্তে আছে বা চলাফেরা করছে সেটা কি একটা আলাদা করে নাম দেওয়া হয়, বলা হয় মোস্ট প্রবাবল ভেলোসিটি। the velocity at which the largest fraction of molecule possess, ঠিক আছে, the velocity at which the largest, এটা the largest fraction of molecule possess, এটা কি called most probable, সর্বোচ্চ সম্ভাব্য, most probable most probable velocity, এটাকে আমরা cm বলি। এই mটা কিন্তু মোস্টের m, ম্যাক্সিমামের নয় কিন্তু, হ্যাঁ, cm হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। তাহলে মোস্ট প্রবাবল ভেলোসিটি ডেফিনেশন কি, কোন একটা মুহূর্তে সর্বোচ্চ সংখ্যক মলিকুল বা সর্বোচ্চ ভগ্নাংশের মলিকুল যে গতিবেগ নিয়ে চলাফেরা করে সেটাকে আমরা সর্বোচ্চ সম্ভাব্য গতিবেগ বলি। আমি দেখো এরকম একটা উদাহরণ দিতে পারি, ধরো তোমাদের ক্লাসে কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে, দেখা যাচ্ছে কি যে বেশিরভাগ ছেলেই ধরো ওই 70 পেয়েছে, 100-র মধ্যে 70 পেয়েছে, তাহলে এই 70 নাম্বারটাকে আমরা কিন্তু এখানে এরকম যে বেশি সংখ্যক বা বেশি ভগ্নাংশের মলিকুল যে নির্দিষ্ট গতিবেগ নিয়ে চলাফেরা করছে সেটা কি আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি বলি। এটা অ্যাকচুয়ালি কোথায় থাকে, ওই পিক পয়েন্টের করসপন্ডিং যে ভেলোসিটি সেটা কি আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি বলি, বুঝছো? তবে এটাকে ঘুরিয়ে দেখো, আমি এরকম কোনো আর একটা কথা উল্লেখ করতে পারি, কি বলতো, the velocity at which maximum number, দেখো at which the দেখো যে ডিস্ট্রিবিউশন কার্ভের যে ম্যাক্সিমাম পয়েন্টে করসপন্ডিং যে ভেলোসিটি সেটা কি আমরা বলবো মোস্ট প্রবাবল ভেলোসিটি। কি the velocity corresponding to the peak point, the velocity corresponding to the peak point,
point of the distribution curve. ডিস্ট্রিবিউশন কার্ভের পিক পয়েন্টের করেসপন্ডিং যে ভেলোসিটি, এটা কি দেখো ইজ কল্ড সিএ। velocity corresponding to the peak point of the distribution curve is called দেখো most probable velocity। সবার ওকে? এর থেকে আগে ডেফিনেশনটা ভালো, এই লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকিউল যে ভেলোসিটি নিয়ে থাকে সেটা এই ভেলোসিটিটা আরো ভালো। ঠিক আছে? হ্যাঁ স্যার। এবার এই মোস্ট প্রবাবল ভেলোসিটির এক্সপ্রেশন কি হবে এটা আমরা বার করবো। এবার নেক্সট আসছি এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন অফ মোস্ট প্রবাবল PROBABL মোস্ট প্রবাবল ভেলোসিটি থেকে আমরা সিএম বলবো। সিএম এর এক্সপ্রেশন কি দেখো তো, আমরা তো এরকম পেয়েছি কি যে 1/8 TNC বাই ডিসি, এটা দেখো আমরা 4 m বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি ইন্টু সি স্কয়ার। এবার মোস্ট প্রবাবল ভেলোসিটি দেখো পিকটা ম্যাক্সিমাম পয়েন্ট বা কার্ভটা দেখো ম্যাক্সিমাম পয়েন্টে থাকে। তাহলে ম্যাক্সিমাম পয়েন্টে আমরা কি বলতে পারি, যেহেতু ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে যাতে একটা পার্টিকুলার ভ্যালু আছে এবং সেই ভ্যালুটা ভ্যারি করে না, তাই ম্যাক্সিমাম বা মিনিমাম পয়েন্টে আমরা ফার্স্ট ডেরিভেটিভটা জিরো করে দিই। তাহলে কি বলতে পারি, since cm corresponds to the velocity at the maximum point, since cm এটা কি corresponds করছে বা ইন্ডিকেট করছে, since cm বা এরপর দেখো indicate velocity corresponding to the maximum point, so maximum point কি হয়, ফার্স্ট ডেরিভেটিভটা আমরা জিরো করব। সো at the maximum point দেখো আমরা d বাই ডিসি কাকে গো ডিডিসি করছি এই বাঁ দিকটাকে দেখো 1/8 TNC বাই ডিসি, এটাকে দেখো ফার্স্ট ডেরিভেটিভ করে ইকুয়াল টু 0 করে দিলাম। তার মানে কি ডান দিকে যে টোটাল পার্টটা আছে, অতএব আমরা ডিডিসি করব কাকে, এই 4 পাই এখানে m বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি এখানে c স্কয়ার। এই গোটাটাকে দেখো আমি 0 পুট করব। ওকে, ঠিক আছে? বলবে হয়েছে স্যার। এবার তুমি দেখো তো এই পার্টটার মধ্যে দেখো কোনো সি টার্ম নেই, ভেলোসিটি টার্ম দেখো নেই, তাই এইটা কিন্তু কোনো ডেরিভেশন হবে বা ডেরিভেটিভ হবে না। তাই ওইটাকে আমি ডেরিভেটিভের বাইরে নিয়ে এলাম, মানে 4 পাই m বাই 2 পাই কেটি হোল টু দি পাওয়ার 3/2 এখানে ডিডিসি e টু দি পাওয়ার মাইনাস mc স্কয়ার বাই 2 কেটি ইন্টু সি স্কয়ার, এটাকে দেখো ইকুয়াল টু 0। এবার এখানে দেখো কি যে গুণিত এটা অথবা ডেরিভেটিভ দেখো ইকুয়াল টু 0, কোন একটা 0 হলে 0 হবে, কিন্তু এই কোয়ান্টিটিটা দেখো কখনো 0 নয়। যেহেতু এইটা দেখো এইটা 0 হতে পারে না, কারণ এখানে প্রত্যেকটা টার্মে দেখো একটা নির্দিষ্ট মানে আছে,
তাই এইটা কখনো জিরো নয়, এইটা দেখো নট ইকুয়াল টু জিরো। তাহলে অতি অবশ্যই ফার্স্ট ডেরিভেটিভ এটা করছে দেখো সেটা তো জিরো হবে, তাই না? সো আমি কি বলতে পারি, এই ডি ডিসি অফ ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইন্টু সি স্কোয়ার, এই পার্টটা জিরো। এবার এটা মাস্ট বি, এটা অতি অবশ্যই আমাকে জিরো হতে হবে। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে অর কি পাচ্ছি দেখো, এটাকে আমরা ইউভি ফরম্যাটে ডিফারেন্সিয়েশন করব। তুমি একটাকে ইউ ধরে নাও আর একটাকে ভি ধরে নাও। তাহলে ইউভি ফরম্যাটে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, একটাকে ফিক্স থেকে অপরটার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হয়। তাহলে প্রথমে আমি দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি, এটাকে ফিক্স রাখলাম। সি স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে আমরা টু সি পাই, হয়ে গেল। আবার আমি সি স্কোয়ারটাকে ফিক্স রাখলাম, ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওটাই পাওয়া যায়। তাহলে প্রথমত ওটা পেলাম, তারপর আবার এম এক্স টা ডিফারেন্সিয়েশন হয়, তাহলে এখানে দেখো মাইনাস এম বাই টু কে টি, সি স্কোয়ারটাকে ডিফারেন্সিয়েশন করলে টু সি পাবো, এটা দেখো ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেটলি এটাকে আরেক লাইন লেখো, তাহলে এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইন্টু টু সি, এর প্লাস মাইনাস দেখো মাইনাস হয়ে গেল। এখানে দেখো একটা ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি, আর একটা দেখো আমরা দুই দুই দেখো দুই কাটার দরকার নেই, এখানে দেখো একটা টু সি আছে, আর একটা দেখো সি স্কোয়ার আছে, আর একটা দেখো এম বাই টু কে টি আছে ইকুয়াল টু জিরো। দেখো তো সব হচ্ছে কিনা। হয়েছে? হ্যাঁ স্যার। এবার দুটো থেকেই দেখো এইটা দেখো কমন যাচ্ছে, এইটা এইটা, আর টু সি দেখো কমন যাচ্ছে, তাহলে কমন নিয়ে নাও। অর ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইন্টু টু সি, এখানে দেখো ওয়ান করে এলো, আর এখানে দেখো এম সি স্কোয়ার বাই টু কে টি দেখো করে আছে ইকুয়াল টু জিরো। এবার এখানে দেখো তিনটে দেখো সি ডিপেন্ডেন্ট পার্ট আছে, এটা দেখো একটা সি ডিপেন্ডেন্ট পার্ট, এটা একটা সি পার্ট, এটা একটা সি ডিপেন্ডেন্ট পার্ট। কোনো একটাকে দেখো জিরো করলে ওভারঅলটা জিরো হয়, কারণ তিনটে গুণ হিসাবে আছে। তাই এখান থেকে দেখি কোনটা ইকুয়াল টু জিরো হয়। তাহলে এখান থেকে দেখো আমার তিনটে পসিবিলিটি আছে, যে থ্রি পসিবিলিটিস আর তিনটে সম্ভাবনা, থ্রি possibilities, আর কি কি। এক নম্বর দেখো, যদি আমার ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি ইকুয়াল টু জিরো হয়, এটা দেখো জিরো হলে কি পাচ্ছি, ইফ এটা জিরো, তাহলে দেখো আমরা দেখো ই টু দি পাওয়ার মাইনাস এম সি স্কোয়ার বাই টু কে টি, এটা দেখো ইকুয়াল টু আমি মাইনাস ইনফিনিটি করলাম, কারণ মাইনাস ইনফিনিটির মান অলমোস্ট জিরো। তাহলে শো এখান থেকে দেখো এম সি স্কোয়ার বাই টু কে টি সমান ইনফিনিটি, অর সি স্কোয়ারের মান দেখো আমরা কত পাবো গো, এই ইনফিনিটি ইনটু টু কে টি বাই এম, মানে ইনফিনিটি হয়। তার মানে দেখো আমরা সি এর মান ইনফিনিটি পেলাম। তাহলে দেখো লেখচিত্রে পিক পয়েন্টটা বলছে নাকি এইচ যদি জিরো হয় তাহলে ইনফিনিটি পাবো, কিন্তু গ্রাফ থেকে দেখো এটা আমরা পাচ্ছি না, কারণ গ্রাফে ইনফাইনাইটে দেখো পিক পয়েন্ট নেই, তাই এইটা কিন্তু সম্ভব নয়, নট পসিবল।
আমি কি বলতে পারি, এইটা ইন্ডিকেট করছে কি, ইট ইন্ডিকেট লার্জেস্ট ফ্র্যাকশন, কি পয়েন্টটা, লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকুল, largest fraction of molecule have infinite velocity, have infinite velocity. এইটা কিন্তু কখনো হওয়া সম্ভব নয়। আমরা গ্রাফ থেকেও দেখো সেটা প্রমাণ পাচ্ছি যে ইনফাইনাইট পিক পয়েন্ট নেই, তাই এই সম্ভাবনাটা হতে পারে না। দিস ইজ নট পসিবল, দিস ইজ নট পসিবল, তাই এই সম্ভাবনাটা হলো না। 2 নম্বর কি, দেখো if সি যদি 0 হয় তাহলে সি এর মানটাও দেখো 0। তার মানে কি গো, যে মূল বিন্দুতে আমরা পিক পয়েন্ট পাবো, দেখো সেটাও দেখো কাছ থেকে পাচ্ছি না, তাই এটাও দেখো পসিবল নয়, তাই না? তাহলে এখান থেকে কি বলতে পারি যে ইন্ডিকেট লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকিউল হ্যাভ জিরো ভেলোসিটি, এটাও না পসিবল। তাহলে এটাও দেখ এখানে বলতে পারি ইট ইন্ডিকেটস largest fraction of molecule have zero velocity. This is also not possible. তাই এই দুটো পসিবিলিটি হলো না, তাহলে অবশ্যই 3 নম্বরটা হতেই হবে। তাহলে দেখো so if 1 minus mc square by 2 kg equal to 0, এটা must be অবশ্যই 0। তাহলে এটা যদি দেখো 0 হয়, or আমরা mc square by 2 kg equal to 1, তাহলে or এখান থেকে c square সমান 2 kg by m, তাহলে দেখো আমরা c সমান কত পাবো, c সমান দেখো kg, এটাই হয়ে গেল মোস্ট প্রবাবল ভেলোসিটি এক্সপ্রেশন। অতএব মোস্ট প্রবাবল ভেলোসিটি দেখো যেটা আমরা cm বলছি, তার এক্সপ্রেশন 2 kT by m root over। এটা দেখো ফর এ সিঙ্গেল গ্যাস, এটা একটা ফর, যদি আমি এম বাজে, তাই সিঙ্গেল গ্যাস মলিকুলের ক্ষেত্রে আমরা যদি বলি এরকম ইউজ করবো। আর মোলের জন্য বললে উপর নিচে একটা অ্যাভোগাড্রো সংখ্যা মাল্টিপ্লাই করে দাও, তাহলে ফর আমরা সি এম সমান কে ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা টি বাই একটা এম এর সঙ্গে অ্যাভোগাড্রো সংখ্যা মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে দেখো তো আমরা উপরে দেখো অ্যাভোগাড্রো সংখ্যার সঙ্গে বুজম্যান কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করলে আমরা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট পাই, আর তলায় এটাকে মোলার মাস বলবো 2RT/m। তাহলে এটা হয়ে গেল মোস্ট প্রবাবল ভেলোসিটির এক্সপ্রেশন এক মোল গ্যাসের জন্য। এটা আমরা ইউজ করব, মানে বুজম্যান কনস্ট্যান্ট আর স্মল m দিয়ে প্রকাশ করলে একটা মলিকুলের ক্ষেত্রে বলতে পারি, এক মোল মলিকুলের ক্ষেত্রে বলতে গেলে দেখো উপরে আর ক্যাপিটাল আর আর তলায় ক্যাপিটাল এম আসবে, এটা ফর 1 মোল গ্যাস। দেখো সবার ঠিক আছে কিনা? দাঁড়াও তো, আমি একটু আসছি, দাঁড়াও। হ্যাঁ, মোস্ট প্রবাবল ভেলোসিটির এই এক্সপ্রেশনটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ এখান থেকে নিউমেরিক্যাল প্রবলেম তোমাকে দেবে। মানে আমি এই যে গ্রাফটা দেখো ড্র করেছি, এই গ্রাফে
তাই মোস্ট প্রবাবল ভেলোসিটি বলতে বোঝাচ্ছে পিক পয়েন্টের করসপন্ডিং যে ভেলোসিটিটা। তার মানে সিস্টেমে যে মোট মলিকুল আছে তার মধ্যে লার্জেস্ট ফ্র্যাকশন অফ মলিকুল যে গতিবেগ নিয়ে চলাফেরা করছে সেটাকেই আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি বলবো। ওকে, যার এক্সপ্রেশন আমরা 2RT পেয়েছি, 2RT/f বা 2kT/f। এখান থেকে দেখো আমি দুটো কথা এখান থেকে উল্লেখ করতে পারি। এক নম্বর হচ্ছে কি, যে দেখো এই সমীকরণ থেকে মোস্ট প্রবাবল ভেলোসিটি প্রপোর্শনাল টু √T, যদি কিনা আমি গ্যাসের ভর ফিক্স রাখি, ইফ m ইজ ফিক্সড, তার মানে পার্টিকুলার গ্যাসের ক্ষেত্রে যত আমি টেম্পারেচার বাড়াবো মোস্ট প্রবাবল সিটির মানও দেখো তত বেড়ে বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমি এইটা বলতে পারি, সো ফর এ পার্টিকুলার গ্যাস, ফর এ পার্টিকুলার গ্যাস as temperature increases most probable velocity, most probable velocity, এটা দেখো also increases, এটাও ইনক্রিজ করে। ওকে, আর 2 নম্বর দেখো উল্টো কথাটা বলতে পারি, সিএম সমানুপাতিক 1/√m। কখন? যখন দেখো আমার টেম্পারেচারটা ফিক্স থাকে। তাহলে যত গ্যাসের ভর দেখো বাড়াবো তত মোস্ট প্রবাবল ভেলোসিটির মান দেখো ডিক্রিজ করবে। আর এখান থেকে এটা বলতে পারি, সো at a particular temperature বা fixed temperature as mass of gas molecule, যত গ্যাসের মাস দেখো mass of gas molecules এটা increases most probable velocity দেখো তত ডিক্রিজ করে। মোস্ট প্রবাবল ভেলোসিটি সেটা ডিক্রিজেস। অঙ্ক আসবে এখান থেকে, একটা অঙ্ক দেখাবো, বলে বলবে সবাই। স্যার বলছি এখানে গ্যাসগুলোকে তো আইডিয়াল হিসাবে কল্পনা করা হচ্ছে। অবশ্যই গো, প্রত্যেকটা গ্যাসকে আমরা আদর্শ গ্যাস হিসাবে কনসিডার করব। তাহলে ভরটাকেও তো নগণ্য হিসাবে কল্পনা করা যেতে পারে। বলো বুঝলাম। মানে মাসটাকেও তো নগণ্য হিসাবে কল্পনা করা যেতে পারে। অ্যাকচুয়ালি সেরকমটা নয়, মানে আমরা এখানে যত এই বাস্তব গ্যাসগুলো দেখছি প্রত্যেকটা গ্যাসই এখানে আদর্শ গ্যাস হিসাবে কনসিডার করা হচ্ছে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। মানে অ্যাকচুয়ালি আদর্শ গ্যাস হিসাবে তো কোনো গ্যাসের অস্তিত্ব নেই, তবুও আমরা বলছি কেন, মানে এই যে গ্যাসিয়াস সিস্টেমের বিষয়গুলোকে আলোচনা করছি। তাই এই যে আমরা রিয়েল গ্যাস যেগুলো দেখছি প্রত্যেকটা রিয়েল গ্যাসকে তাহলে অ্যাজুম করছি অ্যাজ অ্যান আইডিয়াল গ্যাস। তাহলে ঠিক আছে, এখান থেকে একটা অঙ্ক এসে, একটা অঙ্ক যেরকম পরীক্ষায় 2 নম্বরের অঙ্কগুলো আসে, তোমাকে এরকম একটা অঙ্ক দিচ্ছি, বলছে কোন টেম্পারেচারে হাইড্রোজেন গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটির মান এত হবে। ক্যালকুলেট temperature at which the most probable velocity of H2 gas is ধরো 180 মিটার সেকেন্ড ইনভার্স। এরকম দিয়েছে যে কোন টেম্পারেচারে H2 গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটির মান এত।
তাহলে এইরকম যদি কোশ্চেন দেয়, দেখো আমাকে, আমি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, কারণ এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে আমার ক্যালকুলেশন করার সুবিধা হবে। তার কারণ কি বলতো, হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে এই মাস, মোলার মাস দেখো আমরা 2 গ্রাম জানি, এটা 2 গ্রাম পার মোলের জন্য। তাই এম এর জায়গায় আমি সরাসরি 2 বসাতে পারবো। আর আর এর দেখো আমরা এটা গ্রাম